এত চেষ্টা করেও এই রাজ্যের রাজকুমার আদিত্যকে সরাতে পারছি না। রাজকুমার আদিত্যকে সরাতে না পারলে তোমার আর এই রাজ্যের রাজা হওয়া হবে না। কিভাবে যে কি করব তাই তো বুঝতে পারছি না। আমার যে আর ধৈর্যের বাঁধ মানছে না। আমি বলি কি, আড়ালে থেকে অনেক হয়েছে, এবারে সোজাসুজি কিছু একটা করে বসতে হবে। একটা বুদ্ধি আমার মাথায় এসেছে। ঠিক মতো করতে পারলে ওই রাজকুমার আর আমাদের হাত থেকে পিছে ফিরতে পারবে না। এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে কি বলতে চাও বলে ফেলো দেখি। রাজকুমার আদিত্যর খাবারে বিষ মিশিয়ে দেব। সেই বিষ মেশানো খাবার খেয়ে আদিত্য মারা যাবে। সেই সাথে আমাদের পথও পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, তোমার বুদ্ধিটা মন্দ না, কিন্তু এই কাজটা করা খুবই ঝুঁকিপূর্ণ। একবার রাজবাড়ির কারোর চোখে ধরা পড়ে গেলে তোমার কি অবস্থা হবে বুঝতে পারছো? হ্যাঁ, সে ঝুঁকি তো থাকবেই, তবে ঠিকঠাক কাজ করতে পারলে আর দেখতে হবে না। তখন আমরা একেবারে রাজা হয়ে বসতে পারবো। দেখো তাহলে কি করা যায়, তবে যাই করবে সাবধানে করো। কুমার আদিত্য, তোমাকে কিছু কথা বলি, মন দিয়ে শোনো। হ্যাঁ, বলো বাবা, তুমি আমাকে কি বলতে চাও? আমার বয়স হয়েছে, আমি আর কতদিনে রাজ্য সামলাবো বলো? তুমি এখন বড় হয়েছো, তাই আমি চাইছি তোমার উপর সব দায়িত্ব দিয়ে আমি বাকি জীবনটা বিশ্রামে কাটাবো। কিন্তু বাবা, আমি কি এত বড় রাজ্যের দায়িত্ব নিতে পারবো? কেন পারবে না কুমার আদিত্য? তুমি এখন বড় হয়েছ, এখন না নিলেও সামনে তো তোমাকে এই রাজ্যের রাজা হতে হবে। তোমার বাবার কষ্টের কথা ভেবেও তোমার এই দায়িত্ব নেওয়া উচিত। ঠিক আছে মা, তোমরা যখন এত করে বলছো তখন আমি আর না করব না। ঠিক আছে, তাহলে একটা শুভ দিন দেখে আমরা তোমার রাজ অভিষেক করে ফেলবো, আর তুমি হবে এ রাজ্যের নতুন রাজা। বিকেলবেলা রাজকুমার আদিত্য প্রাসাদের বাইরে বের হলে দেখা হয় মন্ত্রীর সাথে। রাজকুমার আদিত্য, আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। কেন মন্ত্রী, আপনি কি আমাকে কোনো কথা বলতে চান? না না, তেমন জরুরি কিছু না। আসলে আমার বউ জানতে পেরেছে যে আপনি পিঠা খেতে খুব পছন্দ করেন, তাই আপনার জন্য কিছু পিঠা তৈরি করেছে। হে বাবা, আমার জন্য আবার এত কষ্ট করার কি দরকার ছিল? কষ্ট বলছেন কেন রাজকুমার? আপনি তো পিঠা খেতে পছন্দ করেন বলেই তো আপনাকে খাওয়ানোর জন্য আমার বউ পিঠা তৈরি করেছে। রাতের বেলা যদি আমাদের বাড়িতে এসে পিঠা খেয়ে যান তাহলে বড়ই খুশি হব। এত কষ্ট করে আপনারা আমার জন্য পিঠা তৈরি করেছেন, আমি অবশ্যই পিঠা খেতে যাব। এদিকে মন্ত্রীর বউ মন্ত্রীর কথা মতো বেশ অনেক প্রকারের পিঠা বানিয়ে সাজিয়ে রেখেছে। এই দেখো, তোমার কথা মতো অনেক প্রকারের পিঠা তৈরি করে রেখেছি। আমিও তো রাজকুমার আদিত্যকে আমাদের বাড়ি আসার জন্য বলে এসেছি। এখন ভালোই ভালোই আসলে হয়। এতদিন পরে তুমি বেশ ভালো একটা বুদ্ধি বের করেছো। বিষ মাখানো পিঠা খেয়ে রাজকুমার আদিত্য পরপারে চলে যাবে, কিন্তু কেউ কিচ্ছু টের পাবে না। এই জন্যই তো অনেক ভেবেচিন্তে এই ফন্দিটা বার করেছি। একেবারে যাকে বলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। কি হলো মহারাজ? রাজকুমার আদিত্যকে কোথাও দেখতে পাচ্ছি না যে। জানি না, আমিও তো তাকে বেশ অনেকক্ষণ যাবৎ রাজবাড়িতে দেখছি না। রাতের বেলা তো সব সময় রাজকুমার আদিত্য বাড়িতেই থাকে, আজকে কি হলো? তুমি সবসময় রাজকুমার আদিত্যকে নিয়ে বেশি দুশ্চিন্তা করো। আমাদের রাজকুমার তো এখন বড় হয়েছে, এখন সে ভালো মন্দ বোঝে, তাকে নিয়ে এত দুশ্চিন্তা করার দরকার নেই। তারপরেও মহারাজ,
আমাদের চেয়েও একটা মাত্র সন্তান, তাই তো ওকে নিয়ে আমার বড় ভয় হয়। দুদিন পরে ও এত বড় রাজ্যটা চালাবে, আর তুমি আজকে ভয়ে মরে যাচ্ছ। সব ভয় আর দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। বেশ খানিক পরে রাজকুমার আদিত্য মন্ত্রীর বাড়িতে এসে বসেছে। মন্ত্রীর বউ তার সামনে বিভিন্ন প্রকারের পিঠা সাজিয়ে দিয়েছে। আপনি আমাদের বাড়িতে এসেছেন, এতে আমরা খুবই খুশি হয়েছি। আপনারা আমার জন্য যা করলেন, এতে আমি না এসে থাকতে পারি? রাজকুমার, এখন আর কোনো কথা না, আপনি পিঠা খেতে শুরু করুন। রাজকুমার আদিত্য পিঠা খেতে শুরু করে। একটা পিঠা খেতেই সে মাটিতে লুটিয়ে পড়ে। সাথে সাথে মন্ত্রী ও তার বউয়ের মুখে হাসি ফোটে। কাজ হয়ে গেছে গো বউ। বিষের প্রভাবে রাজকুমার আদিত্য মাটিতে লুটিয়ে পড়েছে। এবারে সাবধানে বাকি কাজটা করে ফেলতে হবে। হ্যাঁ, এখন তো বেশ রাত হয়ে গেছে, বাইরে কেউ নেই। এই সুযোগে রাজকুমার আদিত্যকে বনের ভেতর ফেলে আসতে হবে। এই পর্যন্ত সব কাজ ঠিকভাবেই হয়েছে, এই শেষ কাজটাও তুমি সাবধানে করে এসো। দেখো কেউ যেন আবার দেখে না ফেলে। তুমি একদম চিন্তা করো না, এই কাজটাও ঠিকঠাক হবে। তোমার আদিত্যকে একটা বস্তায় ভরে কাঁধে করে একটা বনের ভেতর নিয়ে এসে পৌঁছায়। বস্তাটাকে মাটিতে নামিয়ে রেখে বলে, রাজকুমার আদিত্য, তোমার জীবনের অধ্যায় এখানে শেষ হলো। তোমাকে সরিয়ে দিয়ে রাজা রানীকে আমি নিঃসন্তান করে দিলাম। এবারে বৃদ্ধ রাজা রানীকে সরিয়ে দিয়ে আমি হব এই রাজ্যের রাজা। মন্ত্রী রাজকুমার আদিত্যকে বস্তা থেকে বের করে রেখে ওখান থেকে তাড়াতাড়ি চলে যায়। এদিকে রাজা রানী দুশ্চিন্তায় পাগল হয়ে যাওয়ার অবস্থা। রাজকুমার আদিত্য তখনও রাজবাড়িতে ফিরে আসছে না। মহারাজ, এবার কিন্তু আমার সত্যি সত্যি ভয় হচ্ছে। রাজকুমার আদিত্য কোনো বিপদে পড়ে গেল না তো? কিছুই তো বুঝতে পারছি না রানী। দুজন সেনাকে পাঠালাম, তারাও তো এখনো ফিরে আসছে না। যত দ্রুত সম্ভব আমার রাজকুমার আদিত্যকে আমার সামনে নিয়ে আসুন। ওকে না দেখতে পেলে আমার আর ভালো লাগছে না। শান্ত হও রানী, রাজকুমার আদিত্য নিশ্চয়ই ফিরে আসবে। আমার সেনারা রাজকুমারকে খুঁজে নিয়ে আসবে। পরদিন সকাল হয়। রাজকুমার আদিত্য তখনও বনে পড়ে আছে। ঠিক এই সময় একটা সাপ এসে তার পাশে বসে। এ তো একটা মানুষ, দেখে তো মনে হচ্ছে এর সমস্ত শরীরে বিষ। আমাকে এক্ষুনি ওর শরীর থেকে বিষ বের করতে হবে। এই বলে সাপ রাজকুমার আদিত্যের পায়ে কামড় দিয়ে তার সারা শরীরের বিষ বের করে ফেলে। আর তখনই রাজকুমার আদিত্য তার জ্ঞান ফিরে পায়। আমি কোথায়? আমার কি হয়েছিল? আপনি এখন একটা বনের ভিতরে আছেন। আপনার সারা শরীরে বিষ ছিল। আমি আপনার শরীরের সমস্ত বিষ বের করে দিয়েছি। কে তুমি সাপ? তুমি আমাকে আক্রমণ না করে সাহায্য করছো কেন? আমার কথা ছাড়ুন, আগে বলুন তো আপনার এমন অবস্থা হয়েছে কিভাবে? আপনার শরীরে এত বিষ এলো কোথা থেকে? রাজকুমার আদিত্য এবার সাপকে সব কথা খুলে বলে। এদিকে মহারাজ ও রানী মেনে নিয়েছে যে তারা আর রাজকুমার আদিত্যকে ফিরে পাবে না। মহারাজ, রাজকুমার আদিত্যকে ছাড়া আমরা কিভাবে বাঁচব? আমি কিছুই ভাবতে পারছি না রানী। আমি এত করে খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোথাও কুমার আদিত্যকে পেলাম না। মহারাজ, রাজকুমার আদিত্যকে ছাড়া আমরা কিভাবে বাঁচব? জানি না কোন বিপদ এসে আমাদের রাজকুমারের প্রাণ কেড়ে নিল। এ তো আমি ভাবতেও পারছি না। দুঃখ করে আর কি হবে রানী, সৃষ্টিকর্তার এটাই বিধান ছিল। কি গো,
আমাদের পথের কাটে রাজকুমার আদিত্য তো আর নেই। তাহলে কেন শুধু শুধু এখনো দেরি করছো? হ্যাঁ, তাই তো। এখন তো আর দেরি করার কোনো কারণ হয় না। তুমি নিশ্চয়ই ওই বৃদ্ধ রাজা আর রানীকে ভয় পাচ্ছ, তাই না? না না, তাদের ভয় পাওয়ার কি আছে? রাজকুমার আদিত্যকে সরাতে পেরেছি, তাদের সরাতে তো আমার এক চুল কষ্টও হবে না। তাহলে চলো এখনই ওই বৃদ্ধ রাজা রানীকে সরিয়ে আমরা এই রাজ সিংহাসন দখল করি। রাজকুমার আদিত্য সাপকে সব কথা খুলে বলে। সব শুনে সাপ বেশ কষ্ট পায়। তুমি তো তাহলে মস্ত বড় বিপদে পড়ে গেছো কুমার আদিত্য। হ্যাঁ, ওই কুচক্রী মন্ত্রী এতক্ষণে হয়তো রাজ্যের কোনো একটা অঘটন ঘটিয়ে দিয়েছে। আমার মন বলছে ও সিংহাসন পাওয়ার জন্য এত কিছু করেছে। হবে হয়তো। সাপ, আমি তো আমার সব গল্প তোমায় বললাম, এবার তোমার বিষয় জানতে চাই। আমি কোনো সাপ না, আমি এক রাজকন্যা। একটা অভিশাপে আমাকে সাপ হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। কিন্তু সাপ কন্যা, তোমার এই অভিশাপ মুক্তি কিভাবে ঘটবে? আমার মাথায় একটা মণি আছে। যদি আমি অন্য কোনো লোকের মাধ্যমে এই মণি একটা রক্তজবা ফুলের উপর রাখতে পারি, তাহলেই আমি আমার আগের রূপ ফিরে পাবো। আমি তো এখন তোমার সাথেই আছি, তাহলে তো আমি তোমাকে অভিশাপ মুক্ত হতে সাহায্য করতে পারি। আমি তোমাকে এই সাপের জীবন থেকে মুক্তি দিতে চাই। ঠিক আছে রাজকুমার আদিত্য, তুমি আমাকে এই জীবন থেকে মুক্তি দাও। আমার এই মণিটা তুমি ধরে রাখো, আমি ততক্ষণে একটা রক্তজবা ফুল নিয়ে আসি। সাবধান রাজকুমার আদিত্য, এই মণির ক্ষমতা কিন্তু অনেক। এ দিয়ে করা যায় না এমন কোনো কাজ নেই। খুবই সাবধানে ধরে রাখবেন। ঠিক আছে সাপ কন্যা, আপনি তাড়াতাড়ি আসুন, আমি সাবধানে মণি ধরে রাখবো। আদিত্য সেটা হাতে নিয়ে বসে থাকে, আর সাপকন্যা তখন চলে যায় রক্ত জবা আনতে। এদিকে মন্ত্রী আর তার বউ রাজবাড়িতে এসেছে। তাদের ভয়ঙ্কর চেহারা ও রুক্ষ আচরণ দেখে মহারাজ ও রানী ভীষণ অবাক হয়ে যায়। মন্ত্রী, আমি এই রাজ্যের রাজা, তুমি আমার সাথে কেমন ব্যবহার করছো? এই রাজ্যের রাজা এখন থেকে আমি। তাকিয়ে দেখুন, সে না এখন আমার হয়ে কথা বলছে। মহারাজ, এসব কি কথা বলছে আপনার মন্ত্রী? আমরা যা বলার একদম ঠিক কথাই বলেছি। এবার সময় এসেছে আপনাদের বনে বনে ঘুরে বেড়ানো আর আমাদের এই সিংহাসনে বসার। সেনা, কে কোথায় আছো? বন্দি করো এই দুইজনকে। রাজার কথা শুনে দুজন সেনা ছুটে আসে, কিন্তু তারা মন্ত্রীকে না, বরং রাজা ও রানীকে বন্দি করে। তোমরা এসব কি করছো? আমি তোমাদের রাজা, তোমরা আমাদের ধরছো কেন? মহারাজ, আমি ভালো মানুষ বলে আপনাদেরকে জীবিত ছেড়ে দিচ্ছি, না তা না হলে এই মুহূর্তে মৃত্যুদণ্ডও দিতাম। এক্ষুনি আমাদের সামনে থেকে এই রাজ্য ছেড়ে চলে যান, তা না হলে কিন্তু পরিণতি ভয়াবহ হবে। মহারাজ ও রানীর আর কিছুই করার রইল না। তারা মাথা নিচু করে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেল। তখন থেকে মন্ত্রী ও মন্ত্রীর বউ সিংহাসন দখল করে রাজ্য চালাতে লাগলো। এদিকে রাজকুমার আদিত্য অনেকক্ষণ যাবৎ সেই সাপের মাথার মণি হাতে নিয়ে বসে আছে। ঠিক এই সময় এক ডাকাত দূর থেকে রাজকুমার আদিত্যকে দেখতে পায়। দেখে তো কোনো রাজকুমার বা রাজা বলে মনে হচ্ছে, তার মানে তো ওর কাছে অনেক ধন সম্পদ আছে। এটাই সুযোগ, আশেপাশে আর কেউ নেই। এবার ওকে সহ তুলে নিয়ে যেতে হবে। একবার নিয়ে যেতে পারলেই আমাকে আর কে পায়। ডাকাতটি রাজকুমার আদিত্যর কাছে গিয়ে তার মুখ চেপে ধরে কাঁধে নিয়ে চলে যায়। খানিক সময় পরে মুখে একটা রক্ত জবা নিয়ে ওখানে উপস্থিত হয় সাপকন্যা। হে কি, রাজকুমার আদিত্য কোথায় গেল? এখানেই তো থাকার কথা, কিন্তু তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। হায় হায়,
তবে কি আমাকে ঠকিয়ে রাজকুমার আদিত্য আমার মাথার মণি নিয়ে পালালো? ছাড়বো না, আমি ওই রাজকুমার আদিত্যকে ছাড়বো না। এর প্রতিশোধ আমি অবশ্যই নেব। রাজকুমার আদিত্যকে একটা বড় কুঁড়ে ঘরের ভেতর আটকে রাখা হয়েছে। সামনে দাঁড়িয়ে আছে সেই ডাকাত। আমাকে ছেড়ে দাও, আমি তোমার কি ক্ষতি করেছি? ক্ষতি করব কেন? তুমি তো আমার উপকারী করেছো কুমার। এবারে ভালোই ভালোই তোমার যা কিছু আছে সব বের করে দাও। আমার কাছে কিছু নেই, আমি আমি নিজেই রাজ্য থেকে বিতাড়িত হয়েছি। আমি একদম মিথ্যে কথা সহ্য করতে পারি না। ভালোই ভালোই বলছি, সবটা দিয়ে দাও, তা না হলে কিন্তু পরিণতি খারাপ হবে। আমার কাছে কিছুই নেই, তুমি আমার কাছে কিছুই পাবে না। আমাকে মুক্ত করে দাও, আমাকে যেতে দাও। বুঝতে পেরেছি, ভালো কথায় কাজ হবে না। এবার আমাকেই হাত লাগাতে হবে। এই বলে ডাকাতটি রাজকুমার আদিত্যর দিকে এগিয়ে যায়, কিন্তু রাজকুমার আদিত্যকে স্পর্শ করার সাথে সাথে একটা শক্তি যেন ধাক্কা দিয়ে ডাকাতটিকে মাটিতে ফেলে দেয়। এটা কি হলো? মনে হলো আমাকে কেউ একজন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ডাকাত মাটি থেকে উঠে আবার আদিত্যকে স্পর্শ করতে গেলে ঠিক এবারও একই ঘটনা ঘটল। এবার ডাকাত ভয়ে ঘর থেকে বেরিয়ে পালিয়ে গেল। নিশ্চয়ই সাপকন্যা এতক্ষণে ফিরে এসে আমাকে খোঁজ করছে। আমাকে এখনই তাকে অভিশাপ মুক্ত করার জন্য যেতে হবে। মহারাজ ও রানী রাজ্য থেকে বিতাড়িত হয়ে বনে এসে প্রবেশ করেছে। হাঁটতে হাঁটতে ক্ষুধায় ও ক্লান্তিতে তারা একটা গাছের নিচে বসে পড়ে। কয়েক মুহূর্তের ভিতর কি হয়ে গেল মহারাজ? আমরা পুত্র রাজ্য সব কিছু হারিয়ে আজ পথের ভিখারি হয়ে গেলাম। এখন সবটা বুঝতে পারছি রানী। এই সব কিছুর পেছনে হয়তো ওই মন্ত্রী আর তার বউ দায়ী। এখন আর বুঝে কি হবে মহারাজ? আমরা সব কিছু হারিয়ে ফেলেছি। বাকি জীবন হয়তো আমাদের এই বনে বনেই ঘুরে কাটাতে হবে। ঠিক এই সময় মহারাজ ও রানীর সামনে এসে হাজির হয় সেই সাপকন্যা। এত বড় সাপ দেখে রানী বেশ ভয় পায়। ভয় পাবেন না রানী, আমি আপনাদের কোনো ক্ষতি করব না। আপনাদের তো রাজবাড়িতে থাকার কথা, কিন্তু আপনারা বনে কি করছেন? আমাদের ভাগ্য আমাদেরকে এখানে নিয়ে এসেছে। প্রথমে পুত্র হারা হলাম, এরপর মন্ত্রীর ষড়যন্ত্রে রাজ্য থেকে বিতাড়িত হলাম। তার মানে আপনারাই রাজকুমার আদিত্যর মা বাবা? কি বললে? তুমি আমাদের রাজকুমারকে চেনো? হ্যাঁ মহারাজ, রাজকুমারকে আপনার মন্ত্রী বিষ খাইয়ে এই বনে ফেলে গিয়েছিল। আমি তার শরীর থেকে বিষ নামিয়ে তাকে ভালো করেছি। আমাদের রাজকুমার আদিত্য এখন কোথায় আছে? জানি না কুমার আদিত্য এখন কোথায়। তার কাছে আমি আমার মাথার মণি দিয়েছিলাম, যেটা দিয়ে আমি অভিশাপ মুক্ত হতে পারতাম, কিন্তু সে মণিটা নিয়ে চলে গেছে। না সাপ, আমাদের রাজকুমার এমন মানুষ না। ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, তা না হলে এমনটা করতো না। ঠিক এই সময় বনের ভেতর খুঁজতে খুঁজতে ওই জায়গায় এসে হাজির হয় রাজকুমার আদিত্য। আদিত্যকে দেখেই ছুটে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে তার মা। মহারাজ দেখুন, আমরা আমাদের রাজকুমারকে ফিরে পেয়েছি। আমি জানতাম সৃষ্টিকর্তা এভাবে আমাদের রাজকুমারকে কেড়ে নিতে পারে না। আমাকে এক ডাকাত তুলে নিয়ে গেছিল সাপকন্যা। আমাকে তুমি ভুল বুঝো না। এক্ষুনি আমি তোমাকে অভিশাপ মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করছি। না রাজকুমার আদিত্য, আগে ওই কুচক্রী মন্ত্রীকে শাস্তি দিতে হবে, তারপর আমি অভিশাপ মুক্ত হতে চাই। তাহলে আর দেরি কেন? চলো সবাই রাজবাড়িতে। ওরা চারজনে মিলে রাজবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাজদরবারে সিংহাসনের ওপর বেশ আচ্ছা করে বসে আছে মন্ত্রী ও তার বউ। ঠিক এই সময় রাজদরবারে এসে উপস্থিত হয় রাজা, রানী ও আদিত্য। এ কি,
রাজকুমার আদিত্য, আপনি এই আপনার তো এই মন্ত্রী, তুমি ভাবছো রাজকুমার আদিত্যর তো মারা যাওয়ার কথা, কিন্তু সে এখনো বেঁচে আছে কিভাবে? সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকলে সবকিছুই সম্ভব। এবার সময় হয়েছে তোমার শাস্তি পাওয়ার। এই রাজ্যের রাজা রানী এখন আমরা, তোমরা আমাদের কোনো শাস্তি দিতে পারবে না। সেনা, বন্দি করো এদের সবাইকে। বলতে বলতে দুজন সেনা এসে ঘিরে ধরে ওদের তিনজনকে। ঠিক ওই সময় আদিত্য বলে ওঠে, সাপকন্যা, এবার তোমার কাজ করার সময় হয়েছে। সাপকন্যা তার বিশাল ফনা তুলে এগিয়ে আসে। তাকে দেখে ভয়ে সব সেনা ছুটে পালিয়ে যায়। সাপ এগিয়ে গিয়ে মন্ত্রী আর তার বউকে কামড় দেয়, আর তারই সাথে সাথে তাদের মৃত্যু হয়। এবারে তোমাকে মুক্তি দেওয়ার সময় হয়েছে সাপকন্যা। এই নাও কুমার, এই রক্ত চাপার উপরে তোমার হাতের ওই মণিটা রাখো। সাপকন্যার কথা মতো কুমার আদিত্য ওই রক্ত জবার ওপরে তার হাতের মণিটা রাখে, আর সাথে সাথে সাপকন্যা একটা সুন্দরী মেয়েতে পরিণত হয়ে যায়। রাজা ও রানী সাপকন্যাকে আর ছাড়ল না। রাজকুমার আদিত্যর সাথে তার বিয়ে দিয়ে রাজ্যের নতুন রাজা ও রানী হিসেবে বসিয়ে দিল। রাজ্যবাসীও তাদের নতুন রাজা রানী পেয়ে আনন্দের জোয়ারে ভাসতে লাগলো। আমাদের গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।